প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্ট রয়েছে। সেই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে অলরেডি আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে 5 নম্বরের প্রশ্নগুলো এসেছিলো তার সম্পূর্ণ সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলো আমি কিন্তু বলে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছি স্যার মর্নিং শিফটের যে প্রশ্নপত্র হয়েছিল প্রিভিয়াস ইয়ারে তার 5 নম্বরের সম্পূর্ণ সলিউশনগুলো দিন। তো মর্নিং শিফটে যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেখানে অনেক স্প্লিট করে করে প্রশ্ন এসছে। আমি তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার, অ্যাকুরেট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং সংক্ষিপ্ত উত্তর দেওয়ার একটাই কারণ, নাম্বার সংক্ষিপ্ত উত্তরে তোমার দেয়। তুমি যদি, আমি কিছু কিছু জায়গায় তোমাদের বলবো 1 নম্বরের, ধরো তোমাকে কোনো একটা প্রশ্ন দিয়েছে, তুমি সেখানে যদি ব্যাখ্যা করো, আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাবো। অনেকে বলবে অনেক ব্যাখ্যামূলক উত্তর লিখলেই নাম্বার বেশি পাওয়া যায়, তা কিন্তু নয়। এখন টু দি পয়েন্ট উত্তর, ঠিক আছে? সে তুমি যেই অ্যাপসই ইউজ করো না কেন, ঠিক আছে, আমরা খুব একটা ওগুলো ইউজ করি না, খুব একটা করার প্রয়োজন পড়ে না। সেগুলো যদি করি তাহলে স্টুডেন্টকেই বলে দেবো, সে তারাই করে নেবে। তবে বইয়ের টেক্সট বই থেকে আমাদের করতে হয় এবং বিভিন্ন যে ইন্টারনেটের মাধ্যম রয়েছে এবং বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলোর মারফতে আমরা ডেটা কালেক্ট করে সাজিয়ে করি। তো যদি সাজিয়ে গুছিয়ে আমাদের বেশি যতটুকু দরকার ততটুকুই দিই, আহামরি দেওয়ার দরকার পড়ে না। টেক্সট বই থেকে তুলে তুলে যদি ছবিগুলো নিয়ে বসানো হয় তো সেগুলো কোনো কাজে আসে না। তো যেগুলো যতটুকু দরকার ততটুকুই দিই। তো দেখে নাও, আমাদের যে প্রশ্ন এসেছিলো 2023-এর মর্নিং শিফটের সেট 1, ঠিক আছে, সেট 1-এ আমাদের মর্নিং শিফটে এসেছিলো যে ইউটিফিকেশন কি, জলদূষণের দুটি উৎস লেখো, বিওডি কি। এই যে প্রশ্নগুলো দেখছো এখানে 2 2 1, ঠিক আছে। তো এখানে তোমাদের বেশি অতিরিক্ত মাত্রায় লেখার তো কোনো প্রয়োজন নেই। 2 মার্কসের জন্য কতটুকু লিখবে, যতটুকু দরকার, 2 থেকে 3 লাইন। তো এগুলো তোমাদের কিন্তু মর্নিং শিফটে এবারের জন্য 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই আমাদের ইউটিফিকেশন কাকে বলে। ইউটিফিকেশন হলো জলাশয় যেমন পুকুর, হ্রদ, নদী অতিরিক্ত পুষ্টি উৎপাদন, বিশেষত নাইট্রেট ও ফসফেট জমা হওয়ার প্রক্রিয়া। এতে শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। শৈবাল বেশি হলে দিনের বেলায় অক্সিজেন উৎপন্ন করলেও রাতের বেলায় ও পচন প্রক্রিয়ায় প্রচুর অক্সিজেন শোষণ করে। এর ফলে জলজ প্রাণীর শ্বাসকষ্ট ও মৃত্যু ঘটে এবং জলাশয় দূষিত ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। তারপর রয়েছে জলদূষণের দুটি উৎস। প্রাকৃতিক উৎস কি রয়েছে দেখো, মানবসৃষ্ট উৎস। দুটো উৎস দেখে নাও। তার আগে বলি তোমাদের এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনার সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পাবে। তবে আমি তোমাদের বলবো, তোমাদের আমি সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের যা যা কম্পালসারি পেপার, থার্ড সেমিস্টার অলরেডি আমি বেঙ্গলির যে কম্পালসারি পেপারের অলরেডি ফ্রি অফ কস্টে নোটস প্রথম থেকে দেওয়া শুরু করেছি, অনলাইনে ফ্রিতে ক্লাসও করিয়েছি। সেকেন্ড সেমিস্টারে যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকে, যারা ইএনবিএস কনস্টিটিউশন ভ্যালুর ফ্রি অফ কস্টের নোটস পেতে চাও, তোমাদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অনেকেই তোমরা নোটস নিচ্ছ, গ্রুপে রয়েছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলে যদি 100K হয়ে যায়, আমি তোমাদের অনার্স পেপার, যারা অনার্স নিয়ে পড়বে, তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, আমি তোমাদের কোনো একটা অনার্স পেপার আমি বেছে নেবো। সেটা এডুকেশন হতে পারে, হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে। ফ্রি অফ কস্টে অনার্সের নোটস এবং ক্লাস করানো হবে, ফ্রি অফ কস্টে 100K হয়ে যাওয়ার পর। তো তোমরা দেখো যত তাড়াতাড়ি পারো, যে যেরকম পারো সেইভাবে সাবস্ক্রিপশন করে তোমরা কিন্তু করাও। তো সেক্ষেত্রে সুফল হবে তোমাদেরই। এবং যা যেটুকু ইনকাম হয় তার কিন্তু অনেকটাই পার্সেন্ট, মিনিমাম পার্সেন্ট কিন্তু আমাদের যারা ফিজিক্যাল যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা রয়েছে তাদের কিন্তু দেওয়াতে কাজে লাগে। তো এইগুলো বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে। এগুলো সব জায়গায় আমি আলোচনা করি না, এগুলো খুব একটা বড় ব্যাপার নয় এবং ছবিও আমি পোস্ট করি না। তো যতটুকু দরকার তোমাদের জন্য খাটি। তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, একটু লাইক এবং কমেন্ট করে জানাবে, যাতে ভিডিও করতে আমরা আরও উৎসাহিত হই। দেখো তারপর রয়েছে বিওডি, ঠিক আছে। বিওডি হলো জলে মজুদ জৈব পদার্থ পচাতে কতটা অক্সিজেনের প্রয়োজন তার পরিমাপ। উচ্চ বিওডি মানের অর্থ জলে জৈব বজ্র বেশি, যা ব্যাকটেরিয়ার পচন ক্রিয়ার প্রচুর অক্সিজেন শোষণ করে। এর ফলে জলজ প্রাণীদের জন্য অক্সিজেন ঘাটতি তৈরি হয়, যা তাদের টিকে থাকার জন্য ঝুঁকিপূর্ণ। বিওডি কম, পরিষ্কার জল কম দূষণ। বিওডি বেশি, দূষিত জল, অক্সিজেনের ঘাটতি, জলজ জীবনের জন্য ক্ষতি। তার পরবর্তী প্রশ্ন এসেছিল, দেখো সিএফসির পুরো কথাটি কি। সিএফসির 3টি ব্যবহার লেখো। কোন চুক্তিতে সিএফসিকে নিষিদ্ধ করা হয় এবং কেন। দেখে নাও, সিএফসি 3টি ব্যবহার: এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর শীতলীকরণ উপকরণ হিসাবে, এরোসল স্প্রেতে, ঠিক আছে, তারপর ইলেকট্রনিক ডিভাইস পরিষ্কার করার জন্য সলভেন্ট হিসাবে। কোন চুক্তিতে নিষিদ্ধ এবং কেন।
সিএফসিকে মন্ট্রিল প্রোটোকল চুক্তিতে নিষিদ্ধ করা হয় কারণ সিএফসি বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে, যা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে সাহায্য করে। এর ফলে ত্বকের ক্যান্সার, চোখের সমস্যা এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব দেখা দেয়। একদম দেখছো টু দি পয়েন্ট অ্যান্সার। কারণ কি, যেন পড়া মনে রাখার একটা ব্যাপার থাকে। আমি নোটস বানিয়ে দিলাম কোনো একটা পেইড অ্যাপস দিয়ে বা ইয়ে দিয়ে, কিন্তু আমাকে ছাত্রছাত্রীর কথা মাথায় রাখতে হবে। নোটসটা সাজানো গোছানো বড় ব্যাপার না, তারা যে পড়ে মনে রাখবে সেটাও একটা বড় ব্যাপার। প্রচুর ডেটা টেক্সট বইতে থাকে, তোমার টেক্সট বই খুললে প্রচুর ডেটা এরকম পাবে, সাজানো গোছানো রয়েছে, অক্সিজেনের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ, প্রচুর এরকম ডায়াগ্রাম রয়েছে। এগুলো কোনো বড় ব্যাপার না, কিন্তু ওগুলো মনে রাখতে গিয়ে তো ছাত্রছাত্রীরা মুশকিলে পড়ে যাচ্ছে। যদি সবগুলো মনেই রাখতে পারতো ছাত্রছাত্রীরা, অনেক ছাত্রছাত্রী আছে পারে, অনেক ছাত্রছাত্রী নিতে পারে না, তারা পারে না এত মনে রাখতে, কত পার্সেন্ট কোথায় গুলিয়ে ফেলে। তাদের জন্য বিশেষ করে আমি টু দি পয়েন্ট অ্যান্সার ছোটো ছোটো করে দিই। ঠিক আছে, তার জন্য অনেকটাই পরিশ্রম দরকার, রাত জেগে আমাদের করতে হয়, এবং কিছু কিছু বইয়ের লাইনে অনেক বড় বড় থাকে, সেগুলোকে আমরা অ্যানালাইজ করে আমরা কিন্তু টাইপ করি। ঠিক আছে, এবং সেগুলো হয়তো অন্যরা কেউ শর্টকাট টেকনিকে বিভিন্ন টাকা পেমেন্ট করে অ্যাপসের মাধ্যমে করে, তো সেটা আমরা অতটা পক্ষপাতিত্ব নই, আমরা মানে আমরা ওতে কাজ করতে অভ্যস্ত নই, আমরা যেরকম করে হয়ে এসছে। হ্যাঁ, টেকনোলজির যুগ আছে, তুমি যুগের সঙ্গে অবশ্যই তাল মিলিয়ে চলবে। তবে ওই বড় বড় উত্তর দিয়ে, গাদাগুচ্ছের ডেটা দিয়ে যদি দিয়ে দিই, ছাত্রছাত্রীদের আখি লাভ হয় না। আমার নিজের প্রশংসা করানোর জন্য করে লাভ নেই। তোমাদের মনে মানে রাখাটাই মেন হচ্ছে, এমনভাবে নোটসগুলো করব যাতে তোমরা পড়ে অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, একটু বেশি কথা হচ্ছে পরীক্ষার বিষয় সময়, কিন্তু তোমাদের কথাগুলো বলাটা খুবই জরুরি, কারণ তোমরা অনেকেই এগুলোতে ফাঁদে পা দাও, যে সাজানো গোছানো, কিন্তু যখন পড়তে যাও, যখন নোটসগুলো নিয়ে পড়তে যাও, তখনই তোমাদের অসুবিধা হয় যে স্যার এত মনে রাখতে পারছি না, এত স্ট্রাকচার, এত ডেটা। ঠিক আছে, 10টা এমসিকিউর জন্য এত যদি ডেটা পড়ি, তাহলে তো হয়ে গেল, সমস্যা হয়ে গেল, তাই না? তাহলে মেন পেপারগুলো কখন পড়বো, অনার্স পেপারগুলো? যারা কমার্সে রয়েছে, সায়েন্সে রয়েছে, তারা তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর দেখো, একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো। ডেট্রিটিভোর কাকে বলে, উদাহরণ দাও। 3+1+1 4। তো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল এখানে কিন্তু আঁকতে হবে তোমাদের, আমি জাস্ট আঁকাটা দিয়েছি, কিন্তু তবে হাতে আঁকতে হবে তোমাদের। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল হলো এক ধরনের খাদ্য শৃঙ্খল যেখানে মৃত জৈব পদার্থ বা ডেট্রিটাস প্রধান খাদ্য উৎপাদন হিসেবে কাজ করে। এই খাদ্য শৃঙ্খলে ডেট্রিটাস ভোজী প্রাণীরা মৃত জৈব পদার্থ ভেঙে খায় এবং এগুলিকে আরও ক্ষুদ্র অনুজৈবিক উৎপাদনে পরিণত করে। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে একটি ধারার সাধারণ ধারা। ঠিক আছে, মৃত গাছপালা ও প্রাণীর দেহ, যেমন সেগুলিকে খায় কেঁচো, এবং প্রাথমিক ভোক্তা যেমন পিঁপড়ে, ও গৌণ ভোক্তা যেমন ব্যাঙ, এবং তৃতীয় স্তরের ভোক্তা যেমন সাপ। ঠিক আছে, তো এগুলো তোমরা একটা আঁকার মাধ্যমে তোমরা বিষয়টি বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আঁকাটি আমি দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী ডেটাতে, যে ডেট্রিটিভোর কাকে বলে। যেসব প্রাণী মৃত জৈব পদার্থ বা ডেট্রিটাস খেয়ে জীবন ধারণ করে, তাদের ডেট্রিটিভোর বলে। উদাহরণ কেঁচো, কাঁকড়া, শামুক, পিঁপড়ে ইত্যাদি। এগুলো থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন কিন্তু মর্নিং শিফটে, কালকে যে সকালে পরীক্ষা দিতে যাবে, তোমরা কিন্তু অনেক 2 মার্কসের পাবে। এবং তোমাদের বলতে পারে যে নিম্নলিখিত কোনটি বা কেঁচো কোন ধরনের বা ডেট্রিটিভোরের উদাহরণ কোনটি। ধরো কেঁচো দিয়ে দিল, বাকি অন্যান্য কোনো একটা উদাহরণ দিয়ে দিল, তোমাকে আইডেন্টিফাই করতে হবে এমসিকিউতে। ঠিক আছে, তারপর দেখো এটা দিতে পারে বজ্র ব্যবস্থাপনায়। ঠিক আছে, 5R কাকে বলে। ঠিক আছে, বা 5R বলতে কী বোঝো, এখানে একটু স্পেলিং এরর রয়েছে। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। বজ্র ব্যবস্থাপনা 5R। ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনা 5R। বজ্র ব্যবস্থাপনা 5R হলো রিফিউজ, রিডিউস, রিইউজ, রিপারপাস অ্যান্ড রিসাইকেল। ঠিক আছে, রিফিউজ প্রত্যাখ্যান, হ্রাস করা, রিডিউস, রিইউজ পুনর্ব্যবহার করা, রিপারপাস নতুনভাবে ব্যবহার করা, রিসাইকেল পুনর্ব্যবহারযোগ্য করা। ঠিক আছে, তারপর দেখো স্থিতিশীল উন্নয়ন, যেটি আমি 2 নম্বর মার্কসে আমি দিয়েছি 2 নম্বর কোশ্চেনে। স্থিতিশীল উন্নয়ন হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, তবে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতা ব্যাহত করে না। এটি 3টি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল: অর্থনীতি, সমাজ ও পরিবেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সামাজিক ভারসাম্য রক্ষা করাই এর মূল লক্ষ্য। তারপর দেখো চলে আসবো আমরা জীবনযাত্রার স্থিতকরণের সপক্ষে 5টি পরিবর্তন উল্লেখ করো। 5টি পরিবর্তন দেখে নাও। ঠিক আছে, তো আমি আর আলোচনা এখানে করছি না। টেকসই কৃষি ও খাদ্য তোমাদের ব্যবস্থাপনা, তো আলোচনা করলে ভিডিওটি অনেকটি লং হয়ে যাচ্ছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো এই যে বায়ু শক্তি কী, আমি খালি আলোচনা একটাই কারণ যে তোমাদের যাতে বুঝতে পারো এখান থেকে কীরকম কোশ্চেন, কারণ কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরিয়ে একটু স্প্লিট করে করবে। তোমরা হয়তো ডিটো কমন ওইভাবে পাবে না, তখন বলবে স্যার কমন পাইনি,
কীরকম আসবে, ধরো এখান থেকে বায়ু শক্তি কী, এটি তোমাদের 2 নম্বরে ঢুকিয়ে দিল, বায়ু শক্তি কাকে বলে, ঠিক আছে। তারপরে বায়ু শক্তি উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলি, এরকম ধরো 2 নম্বরে দিয়ে দিল, বায়ু শক্তি উৎপন্ন করার 2টি উপযুক্ত স্থান উল্লেখ করো, বায়ু শক্তি ব্যবহারের 2টি অসুবিধা আছে, 2টি সুবিধা দিয়ে দিল। এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। তো দেখে নাও বায়ু শক্তি কি। বায়ু শক্তি হলো বায়ুর গতিশক্তি থেকে উৎপন্ন শক্তি, যা বায়ু প্রবাহের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে ব্যবহৃত হয়। এটি নবীকরণযোগ্য বা নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তির একটি উৎস। এখানে দেখো বায়ু শক্তি কি, বায়ু শক্তির উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলি, এটি 1, বায়ু শক্তি 2 এবং বায়ু শক্তির 2টি অসুবিধা। 2, 1, 2 দিয়েছে। এবার ধরো এই 1-এর প্রশ্নের জন্য বায়ু শক্তি উৎপন্ন করা সবচাইতে উপযুক্ত, এটা যদি তুমি পেইড কোনো অ্যাপসে যাও তোমাকে প্রচুর বিশাল একটা বড় উত্তর দিয়ে দেবে। কীরকম দেবে আমি বলে দিচ্ছি। ধরো এরকম দিল, উপকূলীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, খোলা মাঠ। এবার তোমরা কি করবে, ধরো কোনো কেউ মোবাইল নিয়ে গেছো, লিখছো, তারা এটাই পুরো ডিটো গিয়ে লিখে দেবে। এতটা লেখার দরকার নেই, আমি জাস্ট এটা বড় হিসাবে দিয়েছি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য। অনেক সময় যদি 3 মার্কসের দেয়, 2 মার্কসের দেয়, তাহলে তুমি পুরোটা লিখতে পারো। যে বায়ুশক্তি উৎপন্ন করার উপযুক্ত স্থান, বায়ুশক্তি উৎপন্ন করার জন্য প্রধানত সেই স্থানগুলিকে উপযুক্ত হিসাবে উপযুক্ত যেখানে বাতাসের গতি বেশি এবং স্থিতিশীল থাকে, যেমন উপকূলীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, খোলা মাঠ। তোমরা জাস্ট এইটুকু লিখবে, উপকূলীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, খোলা মাঠ, এইটুকু লিখলে 1 নম্বর পেয়ে যাবে। যদি 2 মার্কসের দেয় তাহলে নিচে ভেতরে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, নাহলে দরকার নেই। তো এইগুলি যদি আমি এখন দিয়ে দিতাম, উপকূলীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, খোলা মাঠ, অনেকে বলতো বড় দেয়নি, ডিটেলে দেয়নি, স্যার কেন হয়তো ছোটো দিচ্ছেন, ঠিক আছে, এই অ্যাপস ইউজ করুন, পেইড অ্যাপস ইউজ করুন, নানান কথা সব বলতে শুরু করবে। যাই হোক, বায়ুশক্তি ব্যবহারের 2টি অসুবিধা, অস্থির বিদ্যুৎ উৎপাদন, উচ্চ স্থাপন ব্যয়, পরিবেশের ওপর প্রভাব, ঠিক আছে। তো সম্পূর্ণ দেখলে মর্নিং শিফটের আমি 5 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিলাম, এবং তোমাদের ডে শিফটের আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তো পিডিএফ নোটস তোমরা পাবে কোথায়, আমাদের ফার্স্ট গ্রুপ ফুল হয়ে গেছে, সেকেন্ড গ্রুপ ফুল হয়ে যাওয়ার পর্যায়ে। যারা যারা এখনও পর্যন্ত সেকেন্ড গ্রুপে জয়েন্ট হওনি, তারা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর তোমরা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে মানে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তারপর লিঙ্কে ক্লিক করবে, দেখবে তোমরা অটোমেটিক তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। এবং সেকেন্ড গ্রুপ ফুল হয়ে গেলে সেখানে আমি থার্ড গ্রুপও দেবো, যারা সেকেন্ড গ্রুপে জয়েন হতে পারবে তারাই একমাত্র থার্ড গ্রুপে জয়েন্ট হবে, এবং পিডিএফ সেখানেই দিয়ে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।